অনির্বাণের আশঙ্কাটাই এবার সত্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা রাইয়ের বৌমনি স্রোত, সার্থক এবং বিক্রমকে বাড়িতে ডেকে এনে ওদের দায়িত্বে রাইকে রেখে অনির্বাণ নির্দ্বিধায় বাড়ি থেকে বের হয়। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ দুম করে বাড়ি থেকে বের হওয়ার সময় হোঁচট খাওয়া মাত্রই রাই বলতে থাকে যে অনির্বাণ। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি বরঞ্চ কিছুক্ষণ বসে যাও, কারণ হঠাৎ করেই তোমার যাত্রা শুরুর আগেই তুমি বাড়ির চৌকট পেরোতে না পেরোতেই তোমার এরকম করে হোঁচট খাওয়াটা মোটেও কিন্তু ভালো লক্ষণ না অনির্বাণ, আমার কিন্তু বড্ড বেশি ভয় করছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি ছাড়ো তো সব কুসংস্কার, আমি যত তাড়াতাড়ি এখান থেকে যাবো তত তাড়াতাড়ি তোমার কাছে ফিরতে পারবো, আমি এখানে যতক্ষণ দেরি করবো ততক্ষণই আমার আরও বেশি লেট হবে ওখান থেকে ফিরতে, আমি কোনো মতে অ্যাট এনি কস্ট কোনো সময় নষ্ট করতে চাই না। অন্যদিকে অনির্বাণ যখন সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, এইসব অমঙ্গলীয় অলক্ষণী কথা তুমি নিজের মুখে আর এনো না, যেহেতু তোমার স্বামী চলেই যাচ্ছে, তুমি বরঞ্চ একটা কাজ করো, দুর্গা দুর্গা করে ওকে বিদায় দাও হাসি মুখে। অন্যদিকে অনির্বাণকে বিদায় দেওয়া মাত্রই রাই যখন এসে বসে ঠিক সময়ে রাই বলতে থাকে যে জানো তো মানে আজকে আমি কোনো মতে অনির্বাণকে বিদায় দিতে চাইনি, কেন জানি আমার মনটা বড্ড বেশি খচখচ করছে, কেন জানি আমার মনে হচ্ছে যে সাংঘাতিক কিছু একটা বিপদ হতে পারে। অন্যদিকে রাইয়ের বৌমনি এবং স্রোত রাইকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে রাই, তুমি শুধু শুধু এতটা ভাবছো, আসলে এতদিন ধরে অনির্বাণ তোমার কাছাকাছি ছিল, তখন হঠাৎ করে এই অনির্বাণ শহর ছেড়ে যাচ্ছে, তো তার জন্যই হয়তো তোমার মনটা এতটা খচখচ করছে। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে বৌমনি ও চৌকট পেরোতে না পেরোতে দুম করে এরকম হোঁচট খেলো কেন বলো তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দিদি ভাই, তুমি এরকম কুসংস্কারের কথা ভেবে ভেবে না তুমি তোমার এবং তোমার সন্তানের আরও বেশি ক্ষতি করে ফেলবে, তার থেকে তুমি বরঞ্চ গিয়ে একটু বিশ্রাম নাও, এমনিতেও তো তোমার ওষুধের সময় হয়ে গিয়েছে। অন্যদিকে রাইকে ওষুধ খাইয়ে যখন বিশ্রামের জন্য রেখে আসা হয় ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এই সময়টা অনির্বাণ দাদাভাই কোনো মতে কাজের জন্য শহর থেকে এতটা দূরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার সত্ত্বেও কাজের জন্য আসলে মানুষকে কত কিছুই না করতে হয়, নিজের পরিবার পরিজন থেকে শুরু করে সকল কিছুকেই বিসর্জন দিতে হয়। অনির্বাণ দাদাভাইয়ের বেচারা যে একদমই মন ছিল না সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। অন্যদিকে দুম করেই যখন ও ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে বৌমনি, এটা তো নির্ঘাত রাই দিদিভাইয়ের চিৎকারের আওয়াজ। ঠিক সেই মুহূর্তে রাইয়ের ঘরে ছুটে যাওয়া মাত্র যখন রাইকে প্রসব বেদনা যন্ত্রণায় কাতরাতে দেখে ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে স্রোত, আমার মনে হচ্ছে যে রাইয়ের হয়তোবা প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমাদের হয়তোবা ওকে আর কোনো মতেই বাড়িতে রাখা ঠিক হবে না, তুমি একটু দেখো না। অন্যদিকে স্রোতের রাইয়ের সকল সিমটমস দেখা মাত্র বলতে থাকে যে বৌমনি, তুমি একদম ঠিক কথা বলেছো, রাই দিদিভাই প্রসব বেদনা শুরু হয়ে গেছে, যত শীঘ্রই সম্ভব আমাদের রাই দিদিভাইকে হসপিটালাইজ করতে হবে। তার জন্যই অনির্বাণ দাদাভাই এই আশঙ্কাটাই করছিল, দেখলি তো দিদিভাই তুই জেদ করে অনির্বাণ দাদাভাইকে শহর থেকে এতটা দূরে পাঠালে, এবার ওই বেচারার কাছে আমরা খবরটা কী করে দিব। অন্যদিকে রাই বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস যে আমার সন্তান এখন কোনো মতেই পৃথিবীতে আসবে না, কারণ আমি অনির্বাণকে কথা দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত না ও আমার কাছে ফেসে ততক্ষণ পর্যন্ত কোনো মতে আমি আমার ডেলিভারিটা হতে দেবো না, এবং আমি আমার ডেলিভারিটা আটকে রাখবো ও আসার আগে অবধি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, এই ডেলিভারিটা আর যাই হোক না কেন কোনো মতে তুই ম্যানেজ করতে পারবি না, এইসব কিছু তোর হাতে নেই, এটা রীতিমতো ঈশ্বরের হাতে। ঈশ্বর যখন তোর সন্তানকে পৃথিবীতে আনার সময় করে ফেলবে তখন তোর সন্তান কোনো না কোনোভাবে অবশ্যই পৃথিবীর আলো দেখবে, তাই এটা তুই কোনো মতে আটকাতে পারবি না। এখন জেদ না করে তুই বরঞ্চ চল, আমরা আমাদের মতো করে অনির্বাণ দাদাভাইকে খবর দেওয়ার কথা ম্যানেজ করছি। তো বন্ধুরা এখন সেগুলো সাবস্ক্রাইব